আমাদের রাষ্ট্রনায়কের প্রয়োজন ছিল। উই হ্যাড লিডার্স, মেনি লিডার্স, ঘরে ঘরে আমাদের নেতা আছে, কিন্তু রাষ্ট্রনায়ক কথা। নিজের মতের প্রতি যেমন শ্রদ্ধা নাই, অন্যের মতবাদের মধ্যে আমাদের শ্রদ্ধা নাই। বাংলাদেশটাকে ভালো হোক এটা চাই নাই, সে যে পন্থী হোক। আমি এমন কোনো লোকের সংস্পর্শে আসি নাই। অর্থনীতিটা খুব সেন্সিটিভ, এটা লজ্জাবতী গাছের মতো, একটু গায়ে হাত দিলে বন্ধ হয়ে যায়। চর্চা আজকের অতিথি জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, ইত্তেফাক সম্পাদক মণ্ডলীর সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু। মঞ্জু ভাই, চর্চার পক্ষ থেকে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। মঞ্জু ভাই, আপনারা তো নতুন একটি জোট করলেন, 18 দলীয় জোট, তাতে জাতীয় পার্টির 2 অংশ এবং আরও অনেকগুলো দল মিলে আসতে পারে। হ্যাঁ, এবং যার নাম দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। এবং এই ফ্রন্টের নিয়ে আপনি আশাবাদ ব্যক্ত করেছেন, একই সঙ্গে শঙ্কাও প্রকাশ করেছেন। শঙ্কা কেন? শঙ্কা এই জন্য যে আমরা গণতন্ত্রের কথা বলেছি, আমরা একটা সুষম সমাজ ব্যবস্থার কথা বলেছি। এগুলো তো বলে আসছি সেই ছাত্র অবস্থা থেকে, 60 দশক থেকে। কিন্তু আপনার কৈশোর থেকেই তো আপনার রাজনীতি শুরু। হ্যাঁ, 12 বছর থেকে। ইউনিভার্সিটিতে। তো আমার কথা হলো, তখন আমরা যে রাজনীতি করতাম পাকিস্তানের বিরুদ্ধে, স্বাধিকারের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে, সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে। এরপর যখন বাংলাদেশ হলো, আমি নিজেই তো 24 বছর সরকারে ছিলাম, অর্জন তো করতে পারিনি। আমরা এত বেশি সেন্সিটিভ, পরমত, নিজের মতের প্রতি যেমন শ্রদ্ধা নাই, অন্যের মতবাদের মধ্যে আমাদের শ্রদ্ধা নাই। এগুলি যদি বামপন্থীদের কথা, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা যারা উদারপন্থী, গণতন্ত্রী, তারা এই কথাগুলো বলি, মূলত পালন করে দেবো। দ্বিমত যদি হয় তাহলে কী করবে, তার মূল উৎপাদন করবে, তার মানে গোড়া সহ তুলে ফেলবে। এটা তো গণতন্ত্রের কথা নয়। মানে এটা তো গণতন্ত্রের ভাষা না। মানে গণতান্ত্রিক সমাজে এই একেবারে নির্মূল করার রাজনীতি চলতে পারে না। তারা কথা বলুক, কিন্তু এটা যখন আমি দেখি, দুঃখ পাই আমি, যখন গণতন্ত্রীরাও এই কথা বলে, তাতে এই কথা, এই ভাষা ব্যবহার করা উচিত নয়। আমাদের অন্যের মতের প্রতি কোনো শ্রদ্ধা নাই। আপনার সাথে আমার যদি মতে না মেলে, আর যেমন একটু রাষ্ট্রীয় ক্ষমতা আশেপাশে থাকি, তাহলে পরে তার জীবনকে আমরা দুর্বিষহ করে ফেলি। আমি দেখে আসতেছি 40 বছর, 40 ইয়ার্স সংসদে যখন ছিলাম। কারণ তার মত সে থাকুক, বলুক, আমারটা আমি জনগণের কাছে বলবো, আর তারা তাদের কথা বলবে। কিন্তু এই মানসিকতা আমরা দেখি নেই। যদিও খুব যারা ক্ষমতায় ছিলেন বা আছেন, তারা তো বিদেশি কেউ না, এই দেশেরই মানুষ। এখন দেখেন বঙ্গবন্ধুর সময় কি হলো, এই যে সিরাজ শিকদার আর কে বেচারা, উনি প্রধানমন্ত্রী ছিলেন, জাতির পিতা ছিলেন, নিজে ফোন করতেন, এই সিরাজ শিকদারের লোক অমুক জায়গায় বাজারে আগুন লাগাই দিছে, ঘরে আগুন লাগাই দিছে, তাই না? অতএব উনি 2 বছর বা 3 বছর ছিলেন, কিন্তু একদিনও মনে হয় তিনি শান্তিতে ছিলেন না। অথচ যারা দেশ পরিচালনা করেন, তাদের সম্পর্কে বুদ্ধিজীবীরা,
এমন সব কথা বলেন অ্যাজ ইফ উনি ক্ষমতার লোভে পড়ে গেছেন। বাংলাদেশের মতো দেশে লোভে ক্ষমতার মানে লোভে পড়ার কিছু নাই। তার ক্ষমতা খুব চ্যালেঞ্জের। এই যে কোনো দেশ পরিচালনা করে চ্যালেঞ্জিং। আর আমাদের মধ্যে যেখানে সম্পদের ঘাটতি, আমাদের বাজেট বিদেশি প্রথম দিকের কথা বলছি, পরনির্ভরশীল, এখনও ঋণ নির্ভরশীল। আমাদের উন্নয়ন কাজের তো একটা বড় অংশ বিদেশি ঋণ দিয়ে করতে হয়। সেটা ব্যাংক ব্যবসার মতো ব্যাংক থেকে ধার শোধ করি, সুদসহ। একেবারে আমাদের বিনা পয়সা থেকে মানে ফ্রি টাকা খুব কম দেয়। বাকি সবই তো ব্যাংকে যেমন কার্য করে, সুদের উপরে সুদ তাদের শোধ করতে হয়। তবে বিদেশিদের সুদে একটা ব্যাপার আছে, সেটা হলো তারা সফট লোন দেয়, অত 3%, 2%, 30 ইয়ার্স, অত শরীরে লাগে না। 30 বছর পর দেখা যাবে, আমি তো তখন থাকবো না, তাই না? কিন্তু বাংলাদেশটাকে ভালো হোক এটা চাই নাই, সে যে পন্থী হোক। আমি এমন কোনো লোকের সংস্পর্শে আসি নাই। আপনি বঙ্গবন্ধুর কথা বলছিলেন। বঙ্গবন্ধু এই যে তার প্রতি তো অগাধ শ্রদ্ধা, সমর্থন ছিল সমগ্র দেশের মানুষের। তিনি দেশটাকে একত্র করতে পারলেন না কেন জনগণকে? এটা একটা অত্যন্ত মূল্যবান একটা প্রশ্ন করেছেন আপনি। যদি আমরা মানুষগুলোকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে পরে অশান্তি থাকবে। সবাই দেশে ভালো করতে চেয়েছে, কঠোর পরিশ্রম করেছে, কিন্তু যেহেতু অত্যন্ত ডিফিকাল্ট, অসম্ভব, তারপরে চারিদিকে বাংলাদেশ স্বাধীন হলো। এখন এখানে স্বাধীনতার পক্ষ, স্বাধীনতার বিরুদ্ধে আমরা বানালাম, আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করলাম না। কতটুকু আমরা ইচ্ছাকৃতভাবে পারলাম না, আর কতটুকু আমরা এই রিজিওনাল আঞ্চলিক ভূ রাজনীতি, ভূ রাজনীতি, সেই বিচার কেউ করে নাই। আর মনে রাখতে হবে, আমরা কখনো স্বাধীন ছিলাম না। যখন আমরা স্বাধীন হলাম, ইট ইজ সেলফ দ্য চ্যালেঞ্জ। কারণ আমি তো কখনো স্বাধীন ছিলাম না। এই 12 ভূয়েরটি তো করে স্বাধীন নয় সেই অর্থে। ইট ইজ হারকুলিয়ান টাস্ক। তার মানে বঙ্গবন্ধু সরকারের উপর বাইরের চাপটা অনেক বেশি ছিল। বঙ্গবন্ধু শুধু না, জিয়াউর রহমান সাহেব বলেন, এরশাদ সাহেব বলেন, সকলের উপর চাপ। খালেদা জিয়া, শেখ হাসিনা, হ্যাঁ, কম আর বেশি। তো সবাই চেষ্টা করেছেন, একটা থ্যাংক ইউ দেন না। আমরা তো সব ব্যর্থ করে দিচ্ছি, সব জিরো, মানে কিছু নাই, কিছু করেনি কেউ। লুটপাট করতে তারা এসেছে, কি লুটপাট করবে? আর নাম্বার 1 ম্যান, আমি জিয়াউর রহমানের সঙ্গে কথা বলতে পারি, আমি বঙ্গবন্ধুর কথা বলতে পারি। আর সত্যিকার অর্থেই তো এরা দেশে ভালো চেয়েছেন, মঙ্গল চেয়ে একটা এগিয়ে যাক, একটা ঐক্যবদ্ধ থাকুক। এখানে আবার উগ্রপন্থী লোক রাজনীতি করে, তারা আছে। আর আমাদের সেনাবাহিনীর ভিতরে রাজনীতি আছে। তারপরে তো যারা আমাদেরকে পয়সা দেয়, তারা আমাদেরকে আবার এটা করো, এটা নির্দেশও দেয়। এই শব্দটা সে ব্যবহার করবে না, আচ্ছা, কিন্তু তা আমি চলে গেলাম। বাংলাদেশের প্রথম দিকে তো বাজেট দেওয়ার মতো সম্পত্তি আমাদের ছিল না। এই বাজেট সাপোর্টটা আসতো PL 480, এই গম টম দিত আমাদের, ওইটা বিক্রি করে আমরা
যে ইকুইটিটা আমাদের দিতে হতো, আমরা সেই ইকুইটিটা দিতাম। সেই জন্য আমি চিন্তা করি, আই মে বি রং, সেটা হলো যে আমাদের রাষ্ট্রনায়কের প্রয়োজন ছিল। উই হ্যাড লিডার্স, মেনি লিডার্স, ঘরে ঘরে আমাদের নেতা আছে, কিন্তু রাষ্ট্রনায়ক কথা সেটা কারণ ওই যে জনগণকে এক রাখার চেষ্টা করা, এর মানে এই না বাকশাল করা, এর মানে এই না যে একদল করা। একদল করা। কিন্তু সে তার কথা বলুক, কিন্তু ভিন্ন কথা বললে পরেই তার গলাটা কেটে দাও। পাকিস্তান আমলে আমাদের দুঃখ ছিল যে ওরা আমাদের দেখেছি আব্বাকে অ্যারেস্ট করতো। জি, সে তো সেই পাওয়ার প্লেয়ার ছিল না, তিনি লিখতেন, বলতেন ইত্যাদি। বাংলাদেশ আসার পরে দেখলাম একই জিনিস, মানে আমার মত প্রকাশের সেটা ভালো হোক সেটা মন্দ হোক, সেটা আপনার পছন্দ হোক বা আপনার পছন্দ না হোক, কিন্তু ওটা বললে পরে আপনি 54 দিয়ে দেবেন। আপনি কয়েকদিন আগে এক সমাবেশে বলছেন, জোটের সমাবেশে, যে সরকার বলল যে মন খুলে কথা বলুন, মন খুলে লিখুন। আমি মন খুলে কথা বলতে গেছি, তখন তো আমার উপর নিষেধাজ্ঞা। এটা কোন প্রেক্ষাপটটা যদি একটু বলেন। প্রেক্ষাপটটা এই, যখন কেউ বলে আপনি বললেন মন খুলে কথা বলুন, তার মানে হলো এই বাংলাদেশে 45 বছর পর্যন্ত আমার কথা বলতে পারে নাই, তাই নয় কি? এখন আপনি বলেন। আচ্ছা আচ্ছা, এতদিন বলতে পারেননি, এখন এখন আপনি বলেন, মানে আপনার জীবন থেকে 45 বছর আপনি কেটে ফেলে দিলেন যে আপনি কথা বলতে পারেন নাই। আমি সেদিন বলছি যে বাঙালির এত কথা বলে তারপরও সে বাকস্বাধীনতা তার নাই। সে একটা কথা বললো, আপনি পছন্দ হলো না, সেই জন্য আপনি ঠিক আইয়ুব খান, ইয়ে খান, টিকা খান যা করছে একই। তাহলে যে আমরা যারা আইয়ুব খান, ইয়ে খান, টিকা খানের বিরুদ্ধে সংগ্রাম করে আসছি, আমরা তখন ভাবি যে আচ্ছা, এই যে জীবনের এতটা সময় নষ্ট করলাম কিসের জন্য? তখন তাদেরকে দায়ী করছি। আমরা বাঙালি, আমরা ভুট্টা খাই না, এখন দেখেন রুটি খায় সবাই। আমি আশ্চর্য। আপনি এটি কি সঠিক যে আপনি একটি বক্তৃতায় কিছু সরকারের কঠোর সমালোচনা করার কারণে আপনাকে সরকার সমালোচনা করি নাই? আচ্ছা, সরকারের ওরকম বলেন। আমি যারা আমাকে বলছে তুই কি বলছিস, ঠিক বলছে, গুসা করে, আমি ভাই টেপটা শোনো না, ওখানে সরকারের তো বিধানিক কথাই না, ওখানে ছিল যারা মব সন্ত্রাস করতেছে, না, ওটাও বলেননি। না, সেই জন্য আমার কথাটা হলো যে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আমি বলার চেষ্টা করছি। কী চেয়েছিলাম, বয়স যখন কম ছিল তখন আমরা বৈষম্যের বিরুদ্ধে, বাকস্বাধীনতার বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, কী বলে, সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে বলেছি। কিন্তু এরপর আমাদের 40টা বছরে টেলিফোন আসে, মানুষ আসে, ধরে নিয়ে যায়। আর এখন তো দখল করে, মানে এখন যা অবস্থা, সরকার এখানে এর ভিতরে নাই, কিন্তু আপনার অফিস নিয়ে গেল জনগণের নামে। হ্যাঁ, মানে একদল লোক এসে অফিস দখল করে ফেললো বা তালা লাগিয়ে দিল। প্রাথমিক পর্যায়ে ছিলাম, আমাদের অনেক দায়িত্ব ছিল, কিন্তু আমাদের নেতারা এই ঐক্যের কথা বলে না, বিভেদের কথা বলে। তারা কি বলে আমাদেরকে দোসর স্বৈরাচারের দোসর। কারণ আমি বলি ভাই 90 সালে স্বৈরাচার ছিলাম, আবার 2024 সালে এসে 90 ছিলেন স্বৈরাচার, আর এবার এখন হলেন দোসর। এই আমার উন্নতি, তাই না? আপনি
1973 সালে বাংলাদেশের প্রথম নির্বাচনে আপনার প্রার্থী হওয়ার কথা ছিল, কিন্তু আপনি হননি। তখন তো আমি বিশ্ববিদ্যালয় থেকে মাত্র বেরিয়ে আসছি। না, যে কারণে আপনার বড় ভাই প্রার্থী হলেন। হ্যাঁ, উনি প্রথমে। কিন্তু আমরা শুনেছিলাম যে বঙ্গবন্ধু চেয়েছিলেন আপনি প্রার্থী হন। বঙ্গবন্ধু কথাটা এইভাবে বলছে যে যেহেতু আমার বড় ভাই ছাত্রলীগ বা আওয়ামী লীগ করে নাই, অথচ মনোনয়ন দেওয়ার সময় তাকে দেবো, তার থেকে যদি মন্দিরের মনোনয়ন চাইতো তাহলে বলতে পারতাম সে ছাত্রলীগ করছে। আমি ফজলুলের জিএস ছিলাম, আমি ফজলুলের বিপি ছিলাম, আমি ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। কিন্তু এই কথা বলে বঙ্গবন্ধু বিপদে পড়লেন। কেননা কাকিমা বেরিয়ে তুমি আর বাইতে বাইতে লাগাইতেছো নাকি? হ্যাঁ, এখন বঙ্গবন্ধু আমি তাই বলছি নাকি, তাই বলছি নাকি? শেখ ফজলুল হক মনির ছিলেন। আমি বলি এই দেশটাকে যে শাসন করতে আসে, পরিচালনা করতে আসেন, তার চিত্র আমরা যেভাবে আঁকি নিষ্ঠুরভাবে, কিন্তু লোকটা কিন্তু হি ওয়াজ অত সিনসিয়ার। কেন পারেন নাই, কিসের জন্য পারেন নাই, সেটা গভীরভাবে দেখার, তাই না? হোয়াট ইজ দ্য ডিনামিক্স এই সমাজটার ভিতরে, রাজনীতির ভিতরে কি হচ্ছে, তাই না? আমি তো উদার গণতন্ত্রের কথা বলি, ঘুরে দেখতো যে দেশে সব দোষ নন্দ ঘোষ, সব দোষ হলো রাজনীতিবিদদের, কেন ভোটারদের দোষ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ভোটাররা কাকে ভোট দেবে সেটা তো তার সিদ্ধান্ত নেওয়ার বিষয়। হ্যাঁ, এই কথা বলেন কালকে, আরে মন্দির তোমার বিরুদ্ধে গেছে। প্রধান উপদেষ্টা অবশ্য বলেছেন লন্ডনে, হ্যাঁ, যে বাংলাদেশের ভোটারে নাকি 10 টাকা দিলে ভোট তাকে দেয়। কথাটা আমি দেখি নাই, যদি বলে থাকেন, উনি যেহেতু ভিন্ন জগতের লোক, মানে জ্ঞানী লোক, বিজ্ঞ লোক, সে দারিদ্র্য বিমোচনের একটা ভিন্ন পথ, মানে মাইক্রো ক্রেডিট তৈরি করেছেন। জি, তো যাই হোক, অতএব কারো সমালোচনা করা উচিত না, বঙ্গবন্ধুর সমালোচনা করা উচিত না, জিয়া রহমান সমালোচনা করা উচিত না। এর সাথে আর সকলেই চেষ্টা করছে, একমাত্র এরশাদ সাহেব তার জীবনটা দেয় নাই। জিয়া রহমান সাহেব অত্যন্ত কঠোর পরিশ্রমের জীবন লোক ছিলেন না, কিন্তু শুনি আমি জানি ক্যান্টনমেন্টের যে অবস্থা ছিল, আমার একজন বন্ধু বান্ধব ছিল ইয়াং অফিসার, তখন কী শুনতাম আমরা, মেজর ডিসাইডস মেজর থিং, জেনারেল ডিসাইড জেনারেল থিং, তাই না? খুবই এরকম একটা অবস্থার মধ্যে জিয়া আসলেন। 15ই আগস্ট অনেকগুলো অভ্যুত্থান হয়েছিল তার সময়। ওই তো 15ই আগস্ট হলো, 3 নভেম্বর হলো, 7 নভেম্বর হলো। যেমন খালেদ মোশাররফ সম্পর্কে যারা লিখবেন, একটা ভালো শব্দ লিখবেন না তার সম্পর্কে, কিন্তু উনিও তো একটা সিস্টেমের কথা বলেছিলেন। উনি তো মানে দেশে অমঙ্গল চাইছেন তা তো না, কিন্তু মঙ্গলাদেশ ব্যর্থ হয়ে গেছে। চেইন অফ কমান্ড হ্যাঁ, প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। চেইন অফ কমান্ড। তারপরে যুদ্ধবিদ্যে দ্বন্দ্ব ছিল, সেটা হলো ওখানে মুজিবনগরে মুজিববাদ, মুক্তিযোদ্ধা, এটা সেটা। দেশ 73 নির্বাচন আপনি নিজে অংশ নেননি, কিন্তু নির্বাচনটা দেখেছেন, এবং তখন আপনি ইত্তেফাকের সম্পাদক। ইত্তেফাক তখন সবচেয়ে প্রভাবশালী দৈনিক পত্রিকা। ওই নির্বাচনে আপনার মূল্যায়ন কি? তখন তো সব আওয়ামী লীগ নৌকা, আর যারা ছিল ওগুলো ছিল না। আওয়ামী লীগের মতো বড় দল তার কেউ ছিল না, তখনও ছিল না, এখনও আছে কি না প্রশ্নবিদ্ধ সেটা। বিরোধী দল যে কয়টি আসন পাওয়ার কথা ছিল সেগুলোও পায়নি। সরকারি দল নানা কৌশলে সেটা নিজেদের পক্ষে রায় নিয়েছে। হতে পারে সাহায্য করছে কারা? প্রশাসন, তাই না? এই ইউনো সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, ডিআইজি সাহেব, তারা আমার চেহারা দেখে আমাকে সন্তুষ্ট করার জন্য যা করা তাই করছে। সেখানে আবার আমি বলবো
যদি তারা কিছু সমর্থন না করতো তাহলে নলেজ হয়। অতএব এত সহজভাবে তাকে তার তাদের সমর্থন করা সঠিক নয় বলে আমি মনে করি। আপনি আপনি একটু ব্যক্তিগত বিষয়ে আসি, আপনি 24-এর আগে কোনো নির্বাচনে হারেননি, না, বরং একাধিক আসনেও জয়ী হয়েছেন। জি, 24-এর নির্বাচনে, যেটাকে বলা হয় আমি ডামের নির্বাচনে, সেখানে আপনার এই হারটা কি স্বাভাবিক না জোর করে হারানো হয়েছে? আমি কিছু বলবো না, কারণ যে হারে সে সবসময় বলে আমাকে হারানো হয়েছে। তবে যারা বাংলাদেশের মানুষ তারা জানে ঘটনা কী ঘটেছে। শেষের দিকে এটা ঠিক হয় নাই বলে আমি মনে করি। আমার সাথে তাদের যে সম্পর্ক ছিল, ধরেন কথা বলি, যদি কোনো কারণে তারা মনে করতেন যে তারা আমাকে চায় না, আমাকে বলে দিলে পারতো তুমি নির্বাচন করো না। হ্যাঁ, সেটাই। তাই নয় কি? মানে এটা তো একজনকে, আপনাকে, আপনার মতো একজন প্রবীণ রাজনীতিক সাবেক মন্ত্রী, তাকে মাঠে নামিয়ে এক ধরনের অপমান করা। তারপরে বড় কথাটা হলো, সত্য হোক মিথ্যা হোক, আমাদের সাথে তাদের পরিবারের যে সম্পর্ক, তাদের তো মানুষ এটা ভালোভাবে গ্রহণ করে নাই, করেনি। হাতে পারে। আমি সবসময় বলি, কিন্তু এটা কি ওনারই মানে তৎকালীন আমি প্রধানমন্ত্রীরই হস্তক্ষেপ ছিল না অন্য কোনো পক্ষ? আমি প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে কথা বলবো। তার আত্মীয় স্বজনেরা তার সরকারের যে সমস্ত বিষয়ে সমালোচনা হয়, তার বহুলাংশ যেন তাই তারা দায়ী বলে আমি মনে করি। আমি রং, আমি একটা লেখা চিন্তা করতেছি, একজন লোকের কত টাকা দরকার, হাউ মাচ মানি ও নিড, কিন্তু একবার রাস্তার ফকিরে চারে কোটিপতি বানাই দিয়েছেন। কোটিপতি, কোটিপতি তো কিছুই না আজকাল। কোটিপতি, কোটিপতি, মানে হাজার কোটিপতি। হ্যাঁ, আল্লাহ জানে আর কি। তো এই আপনি প্রথম সরকারে ছিলেন, তাকে স্বৈরাচার বলা হতো। পরবর্তীকালে গণতান্ত্রিক সরকারে আসলেন, সেটা দোষর হলাম। সেটাও তো এখন স্বৈরতন্ত্রের দোষর হলেন। আমার কপালটাই খারাপ। আপনার কপাল খারাপ না পুরো দেশের কপাল খারাপ? সেটা তো আমি বলবো না, কারণ দেশ এরকম কখনোই গণতান্ত্রিক একটা শাসন পায়নি। আর আমার কথা হলো, আমরা স্বাধীনতা চেয়েছিলাম। নাও ইজ দ্য টাইম ইউ ডু সামথিং ফর ইট। আমাকে যখন প্রথম জিয়া রহমান সাহেব ডেকেছিলেন, যখন এরশাদ সাহেব ডাকলেন, আমি আমেরিকা থেকে তখন মাত্র ফিরে আসছি, লেট মি কন্ট্রিবিউট, এতটুকু, তাই নয় কি? এবং আপনাকে বলা হয়েছিল যে গণতন্ত্রে উত্তরণের জন্য আপনি সহায়তা করুন। আমি অত কথা, মানে এত উচ্চ মার্গের কথা আমি বলবো না। এখন দেশ স্বাধীনতা, লেট আস ডু সামথিং টু ইমপ্লিমেন্ট ইয়োর ড্রিমস। আপনাদের স্বপ্ন ছিল, যে আশা ছিল, সেটা তো আমি তো এক নম্বর লোক কখনো ছিলাম না, বাট আমি এতটুকু কন্ট্রিবিউট করে তো করেছি। আমার মন্ত্রণালয়, আমার কোনো মন্ত্রণালয় সম্পর্কে কোনো বদনাম যদি আপনারা শুনে থাকে আমাকে বলতে পারেন। এরশাদ সাহেব বলেছেন, এমনকি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি বলতেন, মঞ্জুভাইকে একটা কথা একবার বলতে হয়, রিপোর্ট কমপ্লায়েন্স, নো ইজ নট দ্য অ্যান্সার। 1996 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল খুবই একটা রাজনীতির পরবর্তী কারা সরকার গঠন করবে এটা নিয়ে একটা বড় কি বলে কঠিন চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে আওয়ামী লীগের জন্যে। আওয়ামী লীগ 146টা আসন পেয়েছে, বিএনপি পেয়েছিল 116টি, সুতরাং, এবং জাতীয় পার্টির 35টি আসন। সুতরাং জাতীয় পার্টির নীতি নির্ধারকের ভূমিকায় ছিল। এবং অনেকে বলেন যে আপনি তখন আওয়ামী লীগকে সমর্থন না করলে আওয়ামী লীগের সরকার গঠন করা কঠিন হতো। আমি তো দলে তখন মহাসচিব ছিলাম। জি, কিন্তু সিদ্ধান্ত, এবং দলের প্রধান ছিলেন এরশাদ সাহেব জেলে। হ্যাঁ, এবং আমাদের, দেখেন, আমি
35টা আসন যারা পায় তাদের খেলার ভিতরে নাই। মানে আমি তো বোকা। এই গেমটা হবে বিএনপির ভিতরে আওয়ামী লীগের সাথে, কয়টা ভোট কম পড়ছে কয়টা। দেখ আমাকে ফোন করা হলো, আপনি কোথায়? আমি রাস্তায়। কেন? আমি ড্রাইভে ছিলাম। গেলাম, বলল। আমি এরশাদ সাহেবের সাথে যোগাযোগের ব্যবস্থা করলাম। কিন্তু আমাদের দলের ভিতরেই একটা গ্রুপ ছিল, দে আর ট্রাইড দেয়ার বেস্ট টু সাপোর্ট বিএনপি। কিন্তু সেই সরকার এবং বিএনপি সব কিছু মানতে রাজি ছিল, এনিথিং। তোমরাই প্রেসিডেন্ট হও, তোমরাই প্রধানমন্ত্রী হও। কিন্তু প্যাচটা ছিল ইট এ মাইনরিটি গভর্নমেন্ট। তার মানে হলো সরকারটা গঠন করার পরে 7 দিন পরে ফালাই দিত, যে বলতো ইলেকশন দাও। সেইখানে আওয়ামী লীগের পজিশনটা অনেক অ্যাডভান্টেজেস ছিল এই অর্থে তার আসলে ভোট 5টা আসন কম। না, একটা আসন, 2টা আসন ম্যাক্সিমাম। 46টি পদে 146 তাদের। হ্যাঁ, আর 51 হতে হয়। আমি তো বললাম, আমি রব আর হিরো বলার ছেলে ছিল আমাদের পাথরঘাটার, এই তো। ও মানে আরো 2-3 জন হয়ে গেলেই হ্যাঁ, হয়ে যেত। জি। তারপর আপনি সিদ্ধান্ত নিলেন যে আওয়ামী লীগের সঙ্গে। আই ডিসকাস উইথ দ্য পার্টির সাথে আলোচনা হলো। আমাদের তখন ইয়ে ছিল, উদ্দেশ্য ছিল হাউ টু রিলিজ হোসেন মোহাম্মদ এরশাদ। তো শর্তটা, আমি নিজেও শর্ত দিয়ে কথা বলতে বিশ্বাস করি না। এটা আমি আওয়ামী লীগকে বলি নাই যে এটা তোমাকে করতে হবে। আমি নীতিগতভাবে তোমাকে সমর্থন দিলাম যে আদারওয়াইজ একটা ভঙ্গুর ক্যাবিনেট সরকার হবে। সেই জন্য তোমাকে সমর্থন করল। আর ইট ইজ আন্ডারস্টুড যে আমরা এরশাদ সাহেবের মুক্তি চাব। আর এটা আমরা যে নাও বলতাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে করতেন। পার্শ্ববর্তী দেশ, বন্ধু রাষ্ট্ররা, ভারতের প্রধানমন্ত্রী আসলেন, আমি তার সাথে দেখা করতে গেলাম, কার্টিসি কল। আমাকে তাদের পররাষ্ট্রমন্ত্রী বলে, এরশাদ সাহেবের কথা একটু বলি তুমি। অর্থাৎ এরশাদ সাহেবের পক্ষে কথা বলা অনেক লোক ছিল। তারপরে তো আপনি সরকারে যোগ দিয়ে এরশাদ সাহেবের মুক্তির ব্যবস্থা করলেন। যোগ দিয়ে মানে পার্লামেন্টে গেলামই তাকে মুক্ত করে। পরে 5 বছর তো আপনি ওই সরকারে ছিলেন, কিন্তু এরশাদ সাহেবের সাথে বিচ্ছেদটা হলো কখন? এরশাদ সাহেবের সাথে বিচ্ছেদটা হলো আমি ঠিক বলতে পারবো না। 99 সালে উনি 4 দলীয় জোট করলেন বিএনপির সঙ্গে। সেই সময় আপনি সেই জোটে গেলেন না। দেখেন, আমি রাজনীতি করি কিন্তু রাজনীতি খুব বুঝি না, তাই না? আমার একটা কথা, ব্যক্তিগত জীবনও ডু ইউর জব, তাই না? খালি লেকচার দিলে তো হবে না। দেশ স্বাধীন হয়েছে, কাজ করো। এই যে বাংলাদেশ, এখানে যখন বিদেশিরা, আমি জানালি দেখায়, এই সমস্ত বিল্ডিংয়ের মালিক বাঙালিরা। পাকিস্তানে আমরা ছিল, তাহলে আমাদের তো ব্যর্থ না কোথা থেকে? আমরা এত আপস অ্যান্ড ডাউনসের ভিতর থেকেও আমাদেরকে আপনি ব্যর্থ বলবেন কেন? উই হ্যাভ ক্রাইসিস, এবং এই ক্রাইসিস কিছুটা আমাদের জন্য, কিছুটা পারিপার্শ্বিক অবস্থার জন্য। সবটাই যে আমার জন্য দায়ী, আমি দায়ী, নট নেসেসারিলি সো, মেবি। এটা আমার ধারণা। 71 দেশ স্বাধীন হলো, আমি বললাম আমি স্বাধীন হলাম ইত্যাদি। কিন্তু it created an imbalance of power in the subcontinent, তাই নয় কি? এই সংগ্রামটা চলছে, এখনো চলছে। যে পর্যন্ত ফয়সালা না হবে সে পর্যন্ত চলবে। ফয়সালা কোন দিকে যাবে?
সেটা তখন ওদের নেত্রী যারা থাকবেন দে উইল ডিসাইড। এরশাদ সাহেবের সাথে যে আপনি গেলেন না বা আপনি থেকে গেলেন সরকারে, তারা আলাদা জোট করলো, এর পিছনে আপনি দলের মহাসচিব ছিলেন হ্যাঁ, এবং মানে এরশাদের দুঃসময়ে আপনি তাকে জেল থেকে বের করে আনা বা দলকে সংগঠিত রাখা, এটার একটা বড় ভূমিকা ছিল। কিন্তু এর পিছনে এই যে বিচ্ছেদের পিছনে অন্য কারো ভূমিকা ছিল কি বলে মনে করেন? এরশাদ সাহেবের ব্যক্তিগত ব্যবহার অত্যন্ত মধুর ছিল, কিন্তু সে কখনো আমাকে বলে নাই যে আপনি এটা কেন করেছেন বা কেন করছেন, আপনি এটা করেন না। সে সব দিকেই ছিল। মানে তার মানে এরশাদ অন্য আমার অন্য নেতা নেত্রীদের তুলনায় অনেক বেশি গণতান্ত্রিক না, টাইপ টাইপ, আচ্ছা, বা উদার, কিছুটা উদার বলতে পারেন, বৈশিষ্ট্য। বুঝেছি। কিন্তু আমার সাথে শেষ দিন পর্যন্ত মাই রিলেশনশিপ উইথ হিম ওয়াজ ভেরি ভেরি গুড। মানে ব্যক্তিগত সম্পর্ক। উনি এখানে এক হুজুরের কাছে যেতেন, ওইখানে আমাকে কখনো কখনো ডাকতেন, চলে আসেন। আমি তাকে বলি নাই, তার সাঙ্গপাঙ্গ বলতাম, আপনি তো আমার দল থেকে এক্সপেল করছেন, এক্সপালশনটা উডুকলিত হয়ে যায়, তাই না? আর এরশাদ সাহেব যে পাওয়ার প্লেয়ার, অতএব কখনো সে হাসিনাকে আমাদের প্রধানমন্ত্রীকে সমর্থন করেন, আবার কখনো বার্গেন করেন। আচ্ছা, এখন আসি এই বর্তমানে আপনার যে জোট হলো, দুই জাতীয় পার্টি এবং আরও সব মিলে 18টি দলের, নিশ্চয়ই নির্বাচন করার উদ্দেশ্যেই আপনারা জোটটা করেছেন। এখন একটা অভিযোগ আছে যে জাতীয় পার্টিতে আরও অনেক খণ্ডাংশ, আরও অনেক গ্রুপ আছে, বিশেষ করে জিএম কাদেরের নেতৃত্বে একটা গ্রুপ আছে। হ্যাঁ, তারা আসলেন না আপনারা নিলেন না? না, দেখেন, এটা তাদের পলিটিক্স, আমি তো জড়িত না। জিএম কাদের কিছু সঙ্গে অত্যন্ত ক্ষমতাবান জাতীয় পার্টির নেতাদেরকে পার্টি থেকে এক্সপেল করলেন, দেন দে ফর্ম দিস তারা আরেকটি জাতীয় পার্টি গঠন করেন। জিএম কাদের সাহেব কী ক্যালকুলেশনে করছেন আমি বুঝি না। এইখানে আমাদের ধৈর্যের অভাব। সিট ডাউন, আলোচনায় বসো। তা নির্বাচন যেহেতু হয়েই যাচ্ছে এবং আজকালের মধ্যেই তফসিল ঘোষণা হবে, আপনাদের প্রস্তুতি কীরকম? এর মেইন প্রস্তুতি তো নেবে নির্বাচন কমিশন, না সরকার, আমাদের আনিস। আচ্ছা, মানে যেহেতু তিনি জোটের প্রধান, আপনি প্রধান উপদেষ্টা। আমি তো দেখেন, আমি তো সংগঠনের মধ্যে নাই, কিন্তু না, উপদেষ্টা, সম্পাদক মন্ডলীর সভাপতির মতো অবস্থা। আর তারাই করুক। এই জোট রাজনৈতিকভাবে আপনাদের জন্য সংকট তৈরি করবে না সুযোগ সৃষ্টি করবে? সংকট কেন করবে? সংকট হলো এই আপনাদের বিরুদ্ধে মিছিল হলো, বাধা দিল, মব ভায়োলেন্স হলো, যে নির্বাচন করতে পারবে না দোসররা, এটা হলো সংকট। আর সুযোগ হচ্ছে আওয়ামী লীগ যেহেতু আইনগতভাবে তার কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নির্বাচন করতে পারলো না, সুতরাং আওয়ামী লীগের সমর্থকদের ভোট আপনারা পেলেন। এটা কোনটার সম্ভাবনা বেশি? দুটো একটা আমি অ্যাকসেপ্ট করি না। আচ্ছা, যারা আমাদেরকে বিরোধিতা করেন, যাদেরকে নির্বাচন করতে দেওয়া উচিত না, তারা মনে করেন ইন দ্যাট কেস জাতীয় পার্টি উইল বি বিরোধী দল হবে। আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতে পারছে না, তাদের সমর্থকদের ভোট, এই যে পারছে না, এইটা কতটুকু একটু অপেক্ষা করি না। এখনই তো বলা হচ্ছে যে আওয়ামী লীগ আসবে কোনো না কোনো ফর্মে। তা এখানে আবার আসে, দুনিয়া বলতেছে ইনক্লুসিভ নির্বাচন। ইনক্লুসিভ মানে তো আর আমাকে বাদ দিয়ে না, না বাদ দিয়ে না। সেখানে একটা কথা আছে, কথাটা হলো এই যে আমাদের ইলেকশনের নির্বাচনের নিয়ম কারণেই আমরা যদি মরালি কোনো কনভিকশন হয়, মরাল টার্পিটিউড, তাহলে আমরা এমনি ইলেকশন করতে পারবো না। পারবেন না, জি।
ইনক্লুসিভের মধ্যে তারা আসবে না। না, তারা আসবেন না, মানে যারা দণ্ডিত, হ্যাঁ, অপরাধী হিসেবে চিহ্নিত, তা অথবা যাদের বিরুদ্ধে গুরুতর মামলা আছে, মামলা থাকলেও নির্বাচন করতে পারে, যে পর্যন্ত তার কনভিকশন না হয়, কনভিকশন না হয়। আর মরালটা পিছু হতে হবে। দেখেন, এগুলি হলেন আমাদের প্রধান উপদেষ্টার চিন্তা, তাই না? উনি কীভাবে হ্যান্ডেল করবেন। আমার চিন্তা হলো আমি নির্বাচন করবো কি করবো না। জি, আমি এত বড় চিন্তা যাবো কেন? আপনি বলছিলেন যে শেষ নির্বাচনের কথাই বলছেন, 2024-এ আওয়ামী লীগ যে নির্বাচনটি করেছিল, আওয়ামী লীগের আপনিও ছিলেন সেই নির্বাচনে, যেটা বিকলাঙ্গ নির্বাচন হয়েছে, কারণ সব অঙ্গ এর সঙ্গে ছিল না। আগামী নির্বাচনে কি সেরকম একটি নির্বাচন হবে, না মানে জনগণের রায়ের মানে প্রতিফলন করবে? আশা এই মুহূর্তে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, এটা বিকলাঙ্গ হইতে বাধ্য। কারণ আমি আগেই বলছি অমুক দল আসতে পারবে না। সেইখানে আমি হাসতে হাসতে বলছিলাম পাবলিকলি যে আওয়ামী লীগ আসতে পারবে না, জাতীয় পার্টি আসতে পারবে না। ভাই, এত কষ্ট করো কেন? তোমরা তারা আসবা, তারা বৈশাখ ভাগ করো, কে কটা সিট নেবে। তার দেশের নির্বাচনে যে ব্যয়টা হয়, এই ব্যয়টা হবে না। তো এরকম ব্যবস্থা তো বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না। এখন যে এটা ইউনূস সাহেব, উনি বুঝবেন যে বিশ্ব কোনটা গ্রহণ করবে করবে না, কিন্তু আমাদের সে দায়িত্ব না। আমি বলবো আনার সম্বন্ধে নিও না। আওয়ামী লীগ বা বিএনপি, আওয়ামী লীগ বিশেষ করে, তার রাজনৈতিক স্বার্থে নিজের নিরাপদ থাকার জন্যে, নির্বিঘ্ন থাকার জন্যে এই ধরনের একতরফা নির্বাচন করেছে। ইউনূস সাহেব তো আসছে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার, তার তো কোনো রাজনৈতিক দল নাই, তিনি কেন এরকম ঝুঁকি নেবেন? যেহেতু ওই চেয়ারে বসলে পরে তাকে ঝুঁকি নিতেই হয়। সমস্যার সমাধান, প্রশ্ন উত্তর তাকে দিতেই হবে। অতএব উনি কেমন করে আসছেন, কেন আসছেন, এটা তার দায়িত্বের মধ্যে বর্তায় কি বর্তন, দ্যাটস নট দ্য ইস্যু। ইলেকশন করতে গেলে আমাকে ইনক্লুসিভ ইলেকশন করতে হয়। এখন এইখানে বেইমান মুনাফা গেছে না, যারা বলে ইনক্লুসিভ তারা সবাইকে তা মিন করে। কারণ এইখানে যে ঘটনাটা ঘটেছে, যারা ঘটে তাদের তো একটা সমর্থন উদ্দেশ্য আছে। দেশের অর্থনীতির অবস্থা কি যদি বলেন? আমি সেদিন ব্যাংকে গেছিলাম অনেক বছর পর। দেখেন, আমাদের অর্থনীতি সেই অর্থে কখনোই ভালো ছিল না। মধ্যবিত্ত সংসার। এই মুহূর্তে নানা কারণে, বিশ্বজনিত কারণেও অর্থনীতি ভালো হওয়ার কথা না। তারপরে এই পরিবর্তনের জন্য আপনি চোর বলে, ডাকাত বলে, ছাচর বলে দেশ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন, এবং তারা মেজরিটি বের হয়ে গেছে দেশ থেকে। সে মতো অবস্থায় অর্থনীতিটা খুব সেন্সিটিভ। এটা লজ্জাবতী গাছের মতো, একটু গায়ে হাত দিলে বন্ধ হয়ে যায়। অতএব আশা করবে সবাই, এমনকি বিদেশেও পয়সা দিচ্ছে না, মানে লেট দি ইলেকশন বি হেল্ড ফার্স্ট। আপনি মন্ত্রী, রাজনীতিক হওয়ার আগেই সম্পাদক, সাংবাদিক, এবং ইত্তেফাকের দীর্ঘদিন সম্পাদক ছিলেন, এখন সম্পাদক মণ্ডলীর সভাপতি। সুতরাং এই অন্তর্বর্তী সরকার আসার পর অনেক সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, এবং কেউ কেউ জেলখানায়ও আছেন। একজন সম্পাদক, সাংবাদিক হিসাবে, একজন ব্যক্তি হিসেবে, নাগরিক হিসেবে হত্যা যদি করে থাকে তার হত্যা মামলা হবে না কেন? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা যারা রাজনীতি করেছে, বা কোনো দলকে সমর্থন করেছে বা কোনো দলের বিরোধিতা করেছে, সেই কারণে হত্যা মামলা কী করে হয়? 54 যেমন আগে তো এস করতো 54। জি, দেখেন, দুঃখ আমাদের অনেক। আইয়ুব খান, ইয়াহিয়া খানের সময় রাজবন্দি ছিল। বাংলাদেশ হওয়ার পরে কিন্তু রাজবন্দি নাই। চোর, ছেচোর, ডাকাত এগুলো অ্যারেস্ট করতো। এবং কোনো দু একজন ব্যতিক্রম রাজনীতিক ছাড়া বা সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ
সাংবাদিক, শিক্ষক, এরা কিন্তু ডিভিশন পায়নি, মানে রাজবন্দী হিসাবে যে মর্যাদা পাওয়ার কথা এই সেটা সেদিন পায়নি। বাংলাদেশে সেদিন পর্যন্ত তারা ডিভিশন পেত এবং দে ওয়ার ট্রিটেড পলিটিক্যাল প্রিজনার্স। এটা দুঃখজনক। যদি দেশি বা বিদেশে এই প্রশ্ন যখন আমাদেরকে করে এবং আমরা যারা পাকিস্তানের ইস্ট পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছি, আমরা লজ্জাবোধ করি। এই লজ্জা থেকে উদ্ধার করবে কে? আমার মাই টাইম ইজ ওভার। আর আমি কখনো এক নম্বর লোক ছিলাম না। আমরা হলাম ওই ফুটবল 11 জনে খেলে তো গুছায় দেয়, একজনে গোল করে। কিন্তু ফরওয়ার্ডে খেলছেন আপনি। হ্যাঁ, Forward এ তো খেলছেন। ফরওয়ার্ড আমি উইংসে খেলতেছি। তাই না? এই তো এরকম একটা সম্ভাবনাও আছে, মানে যারা বলে যে জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া হবে না, তাদের মধ্যে একটা শঙ্কা আছে যে জাতীয় পার্টি বা এই 18 দলীয় জোট আসলে তারা বিরোধী দল হতে পারে। হ্যাঁ, ওই হিসাব করে যে আওয়ামী লীগের ভোটগুলো সব জাতীয় পার্টি পাবে, কিন্তু এত সোজা না পলিটিক্স। আর থাকুন এই সরকার থাকুন, আপত্তিকে। না, সরকার তো ঘোষণা করেছে নির্বাচন দেবে, এবং কিন্তু ওই আরেকজনে বলছে না যে আমাদেরকে কে বলছে 10 বছর, 20 বছর, 15 বছর থাকতে, আমাকে তো টাইম ফ্রেম দেয় নাই। না, আমি আমার অন মাই ওন আই ভলান্টিয়ার টু ডিক্লেয়ার দিস টাইম ফ্রেম। কিন্তু তো তাদেরকে যারা বসাইছে বসছেন, তাদেরকে তো টাইম ফ্রেম দেওয়া হয়নি। ওনারা নিজের টাইম ফ্রেম দিচ্ছে। মাস্ট বি ফর গ্লোবাল রিজনস। বুঝতে পারলাম, IMF টাকা দিয়ে গেল না, দেবে নির্বাচনের পরে দেবো। সত্য না মিথ্যা আমি জানি না, বাট আপনি শান্তির কথা বলছিলেন যে রাজনৈতিক হানাহানি, এই যে পরস্পর বিরোধ, হিংসা বিদ্বেষের কারণে দেশে শান্তি আসলো না, কবে আসবে, কিভাবে আসবে? এইখানে প্রথম যে কথা বলেছিলাম যে উই হ্যাভ লিডার্স বাট উই প্রবাবলি ডু নট হ্যাভ স্টেটসম্যান। দেশ শাসন করতে আসে তারা, এটা তারা মনে করি এইটি তাদের দায়িত্ব। বাংলাদেশ ফ্রম 72 অ্যাজ অন টুডে এই জাতিটাকে রিজনেবলি ওয়ার্কেবল পর্যায়ে নিয়ে আসা উচিত। বিভাজন, দলমত তো থাকবেই, কিন্তু এটাকে একেবারে মূলোৎপাটন পর্যায়ে নিয়ে যাবে। এখন তো গ্রামে গঞ্জে যেভাবে অ্যারেস্ট হচ্ছে, এটা যারা ক্ষমতা আছেন তাদেরকে বললে তারাও স্বীকার করেন। এবং তাদের যিনি আইনমন্ত্রী, তিনি বলছেন এই এই মামলাগুলো কিছু হবে না, কিন্তু অ্যারেস্ট করলে তো এই ধারায় মার্ডারের কাছে ধারায় দিয়ে দেয়। তাহলে ওয়ার্কার কোথায়? এতক্ষণ আমরা কথা বললাম জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য ও ইত্তেফাক সম্পাদক মণ্ডলীর সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে। আপনার চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, পড়ুন,